হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয় নিয়ে নতুন একটা অংশ নিয়ে আলোচনা করব আজকে আমরা। পূর্বের ক্লাসে আমরা শিল্প সম্পর্কে অর্থাৎ ভারতীয় শিল্প সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা সবাই জেনেছি, যে শিল্প কাকে বলা হয়, শিল্প কি কি কারণের বা কি কি বিষয়ের উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে, কোথায় কোথায় শিল্প গড়ে উঠলে কোনো কোম্পানি বা কোনো সংস্থা তারা কতটা বেশি লাভবান হতে পারবে, এবং কাঁচামালের উপর নির্ভর হয়ে কোন জায়গাটায় শিল্প গড়ে উঠলে সেই শিল্পটা বাজার কেন্দ্রিক ভাবে গড়ে উঠতে পারে। আবার কোনো কোনো শিল্প দেখা গেল যে উৎপাদিত দ্রব্যের বা খনিজ শিল্প, যেগুলো ধাতু শিল্প রয়েছে, সেগুলো আবার খনিজের কাছাকাছি, খনিজ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে গড়ে ওঠে। তাহলে কাঁচামালের বিশুদ্ধ কাঁচামাল এবং অশুদ্ধ কাঁচামাল এগুলোও সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা আমি তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছিলে। এবং তার থেকে তোমাদেরকে যা প্রশ্ন আমি করেছিলাম, যা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, সেই প্রশ্নের মধ্যে থেকে তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো বা পরবর্তী আলোচনা যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা সুন্দরভাবে সেই আলোচনাটা তৈরি করবে, পড়াটা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, তো আমরা তো দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে ভারতীয় শিল্প। প্রথম অংশে আমরা ভারতের শিল্পের প্রাথমিক ধারণা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা এই ভারতীয় শিল্পের অন্তর্গত আমাদের প্রধান যে শিল্প রয়েছে, আমি কালকে কিছু কিছু শিল্প আলোচনা করেছিলাম। আচ্ছা, কয়েকটা খনিজ ভিত্তিক শিল্প আমাকে একটু নাম বলো তো। হ্যাঁ, লৌহ ইস্পাত শিল্প হতে পারে, তাই তো। তারপরে তামা শিল্প, যেটা তামার থেকেও, যেটা তামার এর থেকে আসতে পারে। এরকম বিভিন্ন শিল্প আমরা আগের দিন আলোচনা করেছি উদাহরণ হিসাবে, তাই তো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, যেটাকে ইংলিশে আমরা বলবো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। পূর্বের ক্লাসেও বেশ কিছু চিত্র আমি তোমাদের সামনে রেখেছিলাম, আজকেও দেখো অনেকগুলো চিত্র আমি তোমাদের সামনে রেখেছি, যে এটা কারখানার চিত্র একটা। এখান থেকে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পরিবেশের সাহায্য নিয়ে এই উৎপাদিত দ্রব্যগুলো প্রস্তুত করা হয়ে থাকে। দেখবে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বা আমরা যে কোনো কাজের ক্ষেত্রে, আমরা এই যে একটা ক্লাসরুমে বা একটা বাড়িতে বসে আছি, এই বাড়িটা যখন ছাদ ঢালাই করা হয়েছে, বা যদি ছাদ ঢালাই নাও করা হয়ে থাকে, টিনের শেড দেওয়া থাকে, সেখানেও যে লোহার আস্তরণ দেওয়া থাকে বা লোহার যে স্তম্ভ দেওয়া থাকে, ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে রড দিয়ে ঢালাই করা হয়, সব কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পের দান। ঠিক আছে, বা আমরা এই যে ট্রেন চলাচল করি বা যে কোনো গাড়ি চলাচল করি, বাড়ির প্রধান গেট, মেন গেট সহ যা কিছুই ব্যবহার করছি না কেন, এই লৌহ ইস্পাত শিল্প কিন্তু এই অনুসারী শিল্পগুলোর প্রধান কাঁচা মাল। ঠিক আছে, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এই লৌহ ইস্পাত শিল্প কোন কোন পরিবেশে ভারতবর্ষের কোথায় কোথায় গড়ে উঠেছে। সব জায়গায় তো গড়ে ওঠে না, নির্দিষ্ট যে অঞ্চলে পাওয়া যাবে সেখানেই গড়ে উঠবে। তাহলে কি কি পরিবেশ নিয়ে গড়ে উঠেছে সেগুলো আমরা আলোচনা করব। শুরুতেই একটা কথা বলে দিই, এই লৌহ ইস্পাত শিল্পের যেহেতু মানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভারতবর্ষে বেশ খানিকটা রয়েছে, অনেকগুলো রয়েছে। প্রধান বলতে গেলে 8 থেকে 9টি লৌহ ইস্পাত শিল্প আমাদের রয়েছে। তো একটা ক্লাসের মধ্যে যেহেতু সবটুকু আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না, এবং তোমাদের ক্ষেত্রেও একটা প্রেশার পড়বে, যদি সবটুকু আমি বলে দিই, তাড়াহুড়ো করে বলে দিই, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। সেই জন্য এটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে আমরা প্রথম অংশটা পড়ব, জানবো, প্রথম অংশ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা
এর পরের যে অংশ থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকে শুরুতে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তো আমি তোমাদের একটু আগে বলছিলাম লৌহ ইস্পাত শিল্প কিন্তু প্রত্যেকটা অংশে আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, এই লৌহ ইস্পাত শিল্পকেই আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। দেখো পাশে আমি যে ছবিগুলো তোমাদের সামনে রেখেছি, সেই ছবিগুলো তোমরা যদি একটু দেখো, খেয়াল করো, ছবিগুলো দেখলেই তোমরা একটা ধারণা পাবে। সেগুলো হচ্ছে দেখো বাড়ির আসবাবপত্রের বা বাড়ির প্রত্যেকটা অংশ তৈরি হতে গেলে যে জিনিসগুলো দরকার, সিঁড়ি রেলিং থেকে কাঠামো নির্মাণ, বড় বড় স্টিলের পাইপ, উপরে শেড, বিভিন্ন জলের পাইপ, স্টিলের পাত থেকে যেমন প্রয়োজন, যে অনুযায়ী প্রয়োজন আমরা সেইভাবে তাকে রূপ দিয়ে আমাদের প্রয়োজন মতো জিনিস আমরা তৈরি করে নিই। তারপর নিচে দেখো বড় বড় যে স্তম্ভ কাঠামোগুলো রয়েছে, এগুলোকেও আমরা নিজেদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করি। তো এই কারণগুলো থাকার জন্যই এই লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড। ঠিক আছে? তো তারপরেও কি বলা হচ্ছে যে বর্তমান দিনে মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে লোহার প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী রয়েছে এবং অপরিহার্য, এবং এর ব্যবহার যেমন অনেকটা বেশি রয়েছে এবং বিভিন্ন কাজে, বিবিধ কাজে আমরা এই লৌহ ইস্পাত শিল্পকে ব্যবহার করতে পারি। তাই এই বর্তমান যুগকে কি যুগ বলা হয়? লৌহ যুগ বলা হয়। ঠিক আছে? এবং এই আধুনিক সভ্যতাকে লৌহ সভ্যতা বলে মনে করা হয়। এটা গেল ১ নম্বর। যে তোমাদের যে জিজ্ঞাসা করা হয় যে লৌহ ইস্পাত শিল্পকে কেন আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় বা কেন লৌহ সভ্যতা বলা হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। এছাড়াও এই লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল শিল্প বলা হয়। কারণ যে শিল্পগুলো তোমাদের সঙ্গে এই অনুসারী শিল্পগুলি আমি আলোচনা করছিলাম, বিভিন্ন ক্ষেত্রে অটোমোবাইল শিল্প বা পরিবহন শিল্প বা গৃহ নির্মাণ, যা কিছুই করি না কেন আমরা কিন্তু এই লৌহ দণ্ডের ওপরেই নির্ভর করেই সেই কাঠামোটা বা সেই জিনিসগুলো তৈরি করি, তাই না? তো সেই জন্যই একে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ডও বলা হচ্ছে, এবং এই বিশ্বের সব শিল্পের প্রাথমিক ভিত্তি হচ্ছে লোহা এবং ইস্পাত। বোঝা গেল তাহলে কেন আমরা এই লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হবে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা তো তোমরা জানো, তোমরা নিজেরাই বললে, তাও আমি আরেকবার বলে দিই। কলকারখানা নির্মাণ করতে গেলে যন্ত্রপাতি, অর্থাৎ যা যন্ত্রপাতি দেখবে আমাদের বাইক, তোমাদের কাছে সাইকেল আছে, বাইক আছে, যে কোনো গাড়ি আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে এই লৌহ ইস্পাতেরই অংশ পাবে। তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে, ফ্যানেও পাবে, প্রত্যেকটা অংশেই তুমি পেয়ে যাবে। যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কৃষির উপকরণ, আমরা যদি একদম কৃষির প্রাথমিক অবস্থায় ফিরে যাই, লাঙল তৈরি করা, সেখানটাতেও কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পেরই অবদান আমরা পাবো। বিভিন্ন রকমের যানবাহন, সামরিক যানবাহন, অর্থাৎ সেনারা যে যানবাহন নিয়ে তারা যুদ্ধের কাজে ব্যবহার করে, সেইগুলো সামরিক যানবাহনের ক্ষেত্রে। বিশ্বের অস্ত্র শস্ত্র, বন্দুক, বিভিন্ন উন্নত মানের বন্দুক, AK-47 বা আরো ইনসাস, বিভিন্ন যে টাইপের বন্দুক রয়েছে, সেগুলো এই লৌহ ইস্পাত শিল্প থেকেই তৈরি হয়। গৃহস্থালির বিভিন্ন উপকরণ, আসবাবপত্র, গৃহ নির্মাণ দ্রব্য, বিদ্যুৎ ক্ষেত্রে প্রভৃতির ক্ষেত্রে কিন্তু এই কাঁচামাল হচ্ছে এই লৌহ ইস্পাত শিল্পের উপকরণ। বোঝা গেল? আচ্ছা, কি কি কাঁচা মাল? আমরা তো করলাম এগুলো সবকিছু তৈরি হওয়ার পরে এগুলোকে আমরা নিজেদের প্রয়োজনে বা নিজের কাজে ব্যবহার করতে পারছি। বা কোন কোন কাঁচা মাল দিয়ে এই লৌহ যে আকরিক, খনিজ থেকে লৌহ আকরিকটা যখন আমরা সংগ্রহ করছি, সংগ্রহ করার পর সেটা কি কি উপায়ে, কি কি পদ্ধতিতে আমরা প্রধান এই লোহার আকারে যেটা আমরা ব্যবহার করছি সেইটা আসছে। তো আমরা কালকে বলেছিলাম পণ্য সূচকের কথা এবং বিশুদ্ধ কাঁচামাল, অশুদ্ধ কাঁচামালের কথা বলেছিলাম। তোমাদের কি মনে হয় কাল কি বলেছিলাম অশুদ্ধ কাঁচামালের উদাহরণ হিসাবে?
লৌহ ইস্পাত শিল্প। তো দেখো, লৌহ ইস্পাত শিল্পে 1 টন ইস্পাত তৈরি করতে গেলে 4.5 টন কাঁচামাল প্রয়োজন। তাহলে আমি যে পরিমাণ কাঁচামাল দিচ্ছি তার থেকে অনেক কম পরিমাণ দ্রব্য কিন্তু আমি উৎপাদিত করতে পারছি। তাহলে পণ্যসূচক তোমার 1-এর বেশি হয়ে যাচ্ছে অনুপাত, সেটাকে আমরা কি বলছি? অশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে? কি কি কাঁচামাল প্রয়োজন বা কি কি কাঁচামাল দরকার হয়? তাহলে লৌহ আকরিক, তাই তো, যেটা লোহা ইস্পাত শিল্প মানে লৌহ আকরিক, অবশ্যই আমাদের যেটা আকরিক লোহা বলি, বা স্ক্র্যাপ, সেগুলো আমরা খনি থেকে সংগ্রহ করি। জ্বালানি হিসাবে আমরা কি ব্যবহার করি? কোক কয়লা ও অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস এই যে প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছে এরকম অক্সিজেন গ্যাস কিন্তু না, অক্সিজেন গ্যাস কিন্তু জ্বলতে সাহায্য করে। দেখবে বিভিন্ন জায়গায় বা তোমরাও যে গ্যাস কাটার থাকে সেখানে কিন্তু অক্সিজেনই গ্যাস কাটার দেওয়া থাকে, অক্সিজেন সম্পূর্ণ করা থাকে, সেটাকে দিয়েই কিন্তু এগুলো কাটা হয়ে থাকে। তো জ্বালানি হিসাবে আমরা কোক কয়লা আর অক্সিজেন গ্যাস ব্যবহার করতে পারি। বিগালক হিসাবে অর্থাৎ গলানোর জন্য চুনা পাথর এবং ডলোমাইট ব্যবহার করা হয়। লোহা সংকর, সংকর কি? বিভিন্ন রকম ধাতু একসঙ্গে মিশিয়ে যেটা সংকর ধাতু তৈরি করা হয়। ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডিনাম, টাংস্টেন, কোবাল্ট, লোহা সংকর তৈরি করতে গেলে এই কাঁচামালগুলো প্রয়োজন। এছাড়াও অন্যান্য হিসাবে দস্তা, টিন, ঠান্ডা বায়ু মানে বাতাসের যে বায়ু এবং সেটাকে এয়ার ব্লোয়ার আছে নিশ্চয়ই তাদের, জল এবং বালি। এই জিনিসগুলো যদি যে কোনো কারখানা তৈরি করা যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু আশেপাশে অঞ্চলে এবং সেখানে মজুদ অবশ্যই থাকতে হবে। তাহলেই উন্নত মানের আমরা আকরিক লোহা তৈরি করতে পারবো বা উৎপাদিত হতে পারে। যে কাঁচামালগুলো আমি তোমাদেরকে বললাম এতক্ষণে, তার দেখো প্রত্যেকটা ছবি আমি তোমাদের পাশে দিয়েছি। কোল, কয়লা, কয়লা তোমরা সচরাচর সবাই দেখেছো, দেখে এবং সেটা হয়তো যে কয়লাগুলো আমরা এখানে পাশাপাশি বাজারে দোকানে দেখে থাকি সেগুলো হচ্ছে নিম্নমানের কয়লা, সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এটা হচ্ছে কোক কয়লা, একটু এর থেকে উন্নত মানের কয়লা, যেখান থেকে তাপটা বেশি পাওয়া যায়। আয়রন ওর, যেটা আকরিক লোহা। লাইমস্টোন, দেখো তার পাশেই লাইমস্টোনের ছবি আমি তোমাদের দিয়েছি। ম্যাঙ্গানিজ, দেখো ম্যাঙ্গানিজের ছবি তোমাদের দেওয়া হয়েছে। ডলোমাইট, তার ছবি দিয়েছি। কোয়ারজাইট, এর ছবিও তোমাদের দিয়েছি। ঠিক আছে? তো এই জিনিসগুলোই কিন্তু আমরা এই কাজে ব্যবহার করতে পারছি। ঠিক আছে? এই লৌহ ইস্পাত কেন্দ্র বা লৌহ ইস্পাত শিল্পকে তার সর্বাধিক উন্নতির জন্য কি করা হয়েছে? একটা সংস্থা গঠন করা হয়েছে। বিভিন্ন জায়গায় যখন কারখানা স্থাপন করা যায় একটা সংস্থার অধীনে থাকতে হবে, যে নির্দিষ্ট নীতি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই কারণগুলি থাকলে তবেই সেইখানটা লৌহ ইস্পাত কারখানাটি গড়ে তোলা যাবে। তার জন্য 1954 সালে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা গঠন করা হলো, যার নাম হচ্ছে সেল, সংক্ষেপে বলা হয় সেল, SAIL, সেল। ঠিক আছে? কি বললাম? সেল। পুরো কথা কি? স্টিল, S for steel, A for authority, I for India, L for limited। তাহলে মিলে গেল SAIL, মনে থাকবে। দেখো লোগোটা আমি তোমাদের সামনে রেখেছি, এটা হচ্ছে সেলের একটা কোম্পানি, তো এটা একটা লোগো দরকার হয়। লোগোটাও আমি তোমাদের সামনে দিয়েছি। সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে। কবে স্থাপন করা হয়েছে? 1954 সালে। কি উদ্দেশ্যে স্থাপন করা হলো? লৌহ ইস্পাত শিল্পের সর্বাধিক উন্নতির লক্ষ্যে। ঠিক আছে, খুব ভালো। আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোথায় কোথায় ভারতবর্ষের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ঠিক আছে? তো এই যে যখন আঞ্চলিক বন্টন হয়েছে, বলা হচ্ছে যে ব্যবহার এবং উৎপাদিত দ্রব্যের ভিত্তিতে এই যে আকরিক লোহা বা লোহা যে আমরা উৎপাদন করছি এরও বিভিন্ন রকম ভাগ আছে। উন্নত মানের লোহা, একটু কম উন্নত মানের, মাঝারি মানের, নিম্ন মানের। ঠিক আছে?
এরকম বিভিন্ন ভাগ রয়েছে, সেই অনুযায়ী কারখানাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্থাপিত হয়েছে। প্রথম যে ভাগ রয়েছে সেটা হচ্ছে বৃহদায়তন সম্পূরিত লোহা ইস্পাত কেন্দ্র। এটা হচ্ছে বৃহৎ বৃহৎ যে প্রোডাক্ট গুলো তৈরি এখান থেকেই হয়। কোন কোনগুলো বলছে, ভারতে এরকম 9টি লোহা ইস্পাত কেন্দ্র রয়েছে বড় বড়, তার মধ্যে 5টি কেন্দ্র এই সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ তারা কোম্পানি। 1 নম্বর হচ্ছে দুর্গাপুর, ঠিক আছে? দুর্গাপুর কোথায় বলো তো? বর্ধমান দুর্গাপুর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। দ্বিতীয় হচ্ছে বার্নপুর কুলটি, এটা কোথায় বলো? এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে। 3 নম্বর রৌরকেল্লা, কোথায় এটা? উড়িষ্যা রাজ্যের মধ্যে। বোকারো নাম শুনেছো? বলো তো কোথায়? ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। ভিলাই, ভিলাইটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। এটা হচ্ছে সরকারি সংস্থা, সব থেকে বড়, যে সেলের অধীনে সব থেকে বড় সংস্থা, যেটা ভিলাইতে অবস্থান করছে, ঠিক আছে? এরপর রয়েছে বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে, সব থেকে উন্নত মানের এবং উন্নত প্রযুক্তির একটা লৌহ ইস্পাত কেন্দ্র বলা যায়। এরপর রয়েছে বিজয়নগর, কর্ণাটক রাজ্যে রয়েছে। দৈতারি আবার উড়িষ্যা রাজ্যে একটা রয়েছে। এবং দেশের একমাত্র সব থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, এবং যেটা স্বাধীনতার পূর্বে গঠিত হয়েছে, তার নাম হচ্ছে টিসকো, জামশেদপুরে, ঝাড়খণ্ডের জামশেদপুরে গঠিত হয়েছিল টিসকো, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে অনেকগুলো কিন্তু প্রশ্ন আমাদের আসলো। সেলের অধীনে কটি লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে, সব থেকে বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি, এবং বৃহত্তম বেসরকারি ইস্পাত কেন্দ্রের নাম কি, সবগুলো কিন্তু তোমাদের সামনে বললাম। আচ্ছা, প্রথম যে ভাগ আমরা পড়লাম বৃহদায়তন সম্প্রসারিত লৌহ ইস্পাত কেন্দ্র, দ্বিতীয় হচ্ছে শঙ্কর লোহা ইস্পাত কেন্দ্র, অর্থাৎ তার থেকে একটু কম মানের। 3টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। একটা রয়েছে দুর্গাপুরে, বৃহত্তম, যেটা অ্যালয় স্টিল কারখানা বলা হচ্ছে। 2 নম্বর রয়েছে সালেম, তামিলনাড়ুতে। 3 নম্বর হয়েছে ভদ্রাবতী। এবং অসংখ্য বেসরকারি কেন্দ্র হাওড়া, মুম্বাই, জামশেদপুর, দিল্লি, কলকাতার বিভিন্ন অংশে এগুলো গড়ে উঠেছে। দেখো, এইগুলো ওই প্রথম যে অংশটা বললাম, বৃহদায়তনের মতো এত জমি লাগে না, তার থেকে কম পরিমাণ জমির মধ্যে এটা অল্প কিছু মূলধন বিনিয়োগ করে গড়ে তোলা যায়, সেই জন্য অনেক বেসরকারি সংস্থা এগুলো গড়ে তুলেছে। তাহলে 5টা ভাগ বলেছিলাম, তার মধ্যে 2টি ভাগ হলো। এরপর রয়েছে ক্ষুদ্র লোহা ইস্পাত কেন্দ্র। তাহলে তোমরা নামেই বুঝতে পারছো ক্ষুদ্র লোহা। এরকম 216টি কারখানা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে বিশাখাপত্তনম, বিচলিমেন মুম্বাই এবং খেপালিতে অবস্থিত। দেখো, পাশে আমি যে ছবিগুলো দিয়েছি, এটা পিগ আয়রন, এটাও কিন্তু এই ক্ষুদ্র লোহারই অংশ, এটাকে পিগ আয়রন বলা হয়। ছোট ছোট লোহা এর থেকে হয়, এখান থেকে লোহা ছাঁট বা লোহা গলিয়ে একটা ছাঁচের মধ্যে দিয়ে প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করতে পারি। ফাউন্ড্রি, এটাও একটা ভাগ। লোহা ছাঁট, লোহা পিণ্ড থেকে ঢালাই লোহা তৈরিতে প্রায় 10,000 ফাউন্ড্রি বিভিন্ন অংশে, কোথায় কোথায়? মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ুতে গড়ে উঠেছে, ঠিক আছে? লাস্ট অংশ যেটা হচ্ছে স্পঞ্জ লোহা কারখানা। এই স্পঞ্জ লোহা কারখানাতে, এর কারখানা ভারতবর্ষ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে স্পঞ্জ লোহা উৎপাদনে। 150টি কেন্দ্র রয়েছে এই স্পঞ্জ লোহার। সর্বপ্রথম যে কেন্দ্রটি ভারতবর্ষে স্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে কোট্টাগুডেম নামক একটা জায়গাতে। এছাড়াও জাজপুর, রৌরকেল্লা, জোডা উড়িষ্যাতে এগুলো, চান্ডিল ঝাড়খণ্ডে, হাজিরা গুজরাট, ভান্ডারা, চন্দ্রপুর, নাগপুর, হিসার, হরিয়ানার হিসার, এখানটাতেও কিন্তু কিছু কিছু স্পঞ্জ লোহা কারখানা গড়ে উঠেছে। তাহলে লোহার মান এবং ব্যবহারের ভিত্তিতে লৌহ ইস্পাতকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ আমরা এতক্ষণে জানলাম, ঠিক আছে?
বৃহদায়তন ইস্পাত কারখানার অবস্থান এবং গড়ে ওঠার কারণ। তাহলে আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী প্রধান প্রধান হিসাবে 8টি লৌহ ইস্পাত শিল্পের কথা আলোচনা করা হয়েছে। প্রথম অংশে আমরা 4টি প্রধান লৌহ ইস্পাত কেন্দ্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে সর্ববৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্রটি আমরা দেখেছি সর্বপ্রথম গড়ে উঠেছিল, সেটা হচ্ছে টিসকো জামশেদপুরে গড়ে উঠেছিল। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিসকোর পুরো কথা কি হলো তাহলে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তাহলে তোমরা সকলেই এই টাটা কোম্পানির নাম শুনেছো, এবং টাটা কোম্পানির নাম শুনলেই আমাদের মনে একটা বিশ্বাসযোগ্যতা আসে, খুব ভালো মানের যে কোনো দ্রব্যই, যে কোনো তারা অনেক তাদের বিভিন্ন তারা ক্ষেত্র বিভিন্ন দ্রব্য তারা তৈরি করে। তো টাটা স্টিল কিন্তু খুব উন্নত মানের বিখ্যাত স্টিল। ঠিক আছে, এইটা কোথায় গড়ে উঠেছে? ঝাড়খণ্ড রাজ্যে খড়কাই এবং সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে এটা গড়ে উঠেছে। কোন নদী বললাম? খড়কাই এবং সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে এই জামশেদপুরে 1907 সালে কে গঠন করেছিল? জামশেদজি টাটা। অর্থাৎ আমরা রতন টাটার নাম তোমরা কিছুজন শুনে থাকবে, যিনি টাটার এখন প্রধান একটা গুরুত্বপূর্ণ লোক, চেয়ারম্যান তিনি এখন নেই, রিটায়ার্ড হয়ে গেছে, এখন রয়েছে সংস্থার মধ্যে রয়েছে। তো যেহেতু এই জামশেদজি টাটার ছেলেই হচ্ছে রতন টাটা। ঠিক আছে, তো জামশেদজি টাটা 1907 সালে ভারতে একমাত্র বেসরকারি ইস্পাত কারখানাটি স্থাপন করেছিলেন। ঠিক আছে, এই কারখানাটি লৌহ আকরিক খনি ও কয়লা খনির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে যেহেতু এখানটাতে কয়লা এবং লৌহ আকরিকের একটা সম্ভার ছিল, পাশাপাশি খনি অঞ্চল রয়েছে, সেই জন্য তার মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এটাকে স্থাপন করা হয়েছে। বর্তমানে এই কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 3.40 কোটি টন। ঠিক আছে, তার মানে অনেকটাই, অর্থাৎ যে কোনো সরকারি সংস্থা অপেক্ষা এর উৎপাদন ক্ষমতা অনেকটাই বেশি। দেখো আমি তোমাদের চিত্রে দেখিয়েছি, এটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যা জামশেদপুরে স্থাপন করেছে 1907 সাল থেকে এখনো কিন্তু এটা চলে আসছে। এটা হচ্ছে কারখানার মূল ছবি তোমাদের সামনে দিয়েছি। আর দুটো ছবি আমি তোমাদের সামনে রেখেছি, যে কোন কোন কারণের উপর ভিত্তি করে জামশেদজি টাটা এইখানটাতে এই কারখানাটা স্থাপন করলেন, কি কি কাঁচামালের উপর ভিত্তি করে এখানটা স্থাপন করলেন। ছবিগুলো তোমরা একটু ভালো করে দেখো। দেখো প্রথমে কি বললাম, কোন নদীর তীরে? খড়কাই এবং সুবর্ণরেখা নদীর তীরে। এই নদীগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, শর্ট প্রশ্নে এই নদীগুলোর নাম কিন্তু আসে, যে কোন নদীর তীরে এই শিল্প কারখানা গড়ে উঠেছে। আচ্ছা, তাহলে প্রধান কাঁচামাল কি লৌহ আকরিকের? আকরিক লোহা। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে দেখো এই ম্যাপের ঠিক নিচের দিকে গুরু মহিষানী, দুটো জায়গাতে দেখো গুরু মহিষানী যে অংশটি লেখা রয়েছে, এই উড়িষ্যার গুরু মহিষানী, বাদাম পাহাড়, ময়ূরভঞ্জ, সুলাইপাত, বোনাই, কেওনঝড় এবং ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি। ঠিক আছে, ঝাড়খণ্ড দেখো নোয়ামুন্ডি এই যে আছে, এই জায়গাগুলো থেকে খুব সহজেই আকরিক লোহা নিয়ে যাওয়া হচ্ছে ওই কারখানার উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে এইগুলো বিশাল একটা দূরে নয়, খনি অঞ্চলের কাছাকাছি, এই সেজন্য গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, দ্বিতীয়ত কি প্রয়োজন হচ্ছে? কোক কয়লা। কোথায় কোথায় কোক কয়লা পাওয়া যাচ্ছে? ঝাড়খণ্ডের ঝরিয়া এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। দেখো একদম উপর দিকে দেখো ম্যাপে, ঝরিয়া এবং রানীগঞ্জ থেকে কয়লা নিয়ে আসা হচ্ছে। 3 হচ্ছে চুনাপাথর ও ডলোমাইট। চুনাপাথর ডলোমাইট পাওয়া যাচ্ছে উড়িষ্যার সুন্দরগড়ের বীরমিত্রপুর, দেখো ম্যাপে দেখা যাচ্ছে বীরমিত্রপুর,
এখানে চুনাপাথর ডলোমাইট লেখা রয়েছে। তারপরে জামশেদপুর ইস্পাত শিল্প কেন্দ্রের অবস্থানে, এইখান থেকে কিন্তু আমরা, আর তোমার চুনাপাথর ডলোমাইটের অর্থাৎ হাতিবাড়ি থেকেও চুনাপাথর ডলোমাইট আমরা কিছু কিছু এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ম্যাঙ্গানিজ কোথা থেকে পাচ্ছি? উড়িষ্যার গাংপুরে ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে, দেখো গাংপুরও ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জল, কোন কোন নদী বললাম? সুবর্ণরেখা এবং খড়কাই, এছাড়াও ডিমনা জলাধার, অর্থাৎ এইখানটা নদীর অংশে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা, যেটা যার নাম হচ্ছে ডিমনা জলাধার, সেখান থেকে প্রয়োজনীয় জল নেওয়া হচ্ছে। আচ্ছা, প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় এই কারখানা স্থাপনের জন্য, চালানোর জন্য। নিজস্ব বিদ্যুৎ ছাড়া, অর্থাৎ এখানে নিজস্ব এদের বিদ্যুৎ প্লান্ট রয়েছে, বেশিরভাগ জায়গাতেই সেটা থাকে, যে যেহেতু প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, তার জন্য তারা নিজস্ব একটা পাওয়ার প্লান্ট স্থাপন করে। ঠিক আছে, সেখান থেকে তারা বিদ্যুৎ নেয় এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী বোকারো এবং চন্দ্রপুর থেকেও তারা তাপবিদ্যুৎ নিয়ে থাকে। বোঝা গেল? টিস্কো সম্বন্ধে কারোর আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তোমাদের যখন প্রশ্ন আসবে যে টিস্কো সম্পর্কে আলোচনা করো, যেটুকু আমি আলোচনা করলাম এবং তার সাথে এই ম্যাপ দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কেন এই জামশেদপুর ওই মধ্যবর্তী স্থানে গড়ে তোলা হলো এবং চারিদিক থেকে কয়লা, আকরিক লোহা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট এবং জলের সাহায্য নিয়ে কারখানাটা গড়ে তোলা হয়েছে। সে ম্যাপটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে, তবেই উত্তরটা একমাত্র সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, পরবর্তী যে স্টিল প্ল্যান্টটি রয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট। এরও অবস্থান হচ্ছে ঝাড়খণ্ডে। দেখো আমি তার ওই বোকারো স্টিল প্ল্যান্ট একটা ছবি তোমাদের সামনে রেখেছি। বোকারো স্টিল প্ল্যান্ট, তার মূল প্রবেশপথ এটি। তো এই বোকারো স্টিল প্ল্যান্টের অবস্থানটা কোথায় হচ্ছে? ঝাড়খণ্ডের বোকারো যে জায়গা রয়েছে, বোকারোতে দামোদর ও বোকারো নদীর মিলনস্থল। দেখো ম্যাপটা দেখবে, ম্যাপটা দেখলেও তোমরা দেখতে পাচ্ছ দামোদর রিভার এই যে যাচ্ছে, আর এখান থেকে বোকারো রিভার। এই দুটির মিলনস্থলে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়, অর্থাৎ রাশিয়ার সহযোগিতাতে 1964 সালে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। ঠিক আছে, এটি উৎপাদন ক্ষমতায় ভারতের বৃহত্তম এবং প্রকৃত উৎপাদনে ভিলাইয়ের পরেই দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র এটি। ঠিক আছে, ভিলাইয়েও প্রচুর পরিমাণে লৌহ উৎপাদন, তার থেকে এটা দ্বিতীয় বৃহত্তম প্রকৃত উৎপাদনের ক্ষেত্রে। গড়ে ওঠার কারণ, অর্থাৎ কাঁচামালের প্রাচুর্যতা, কোন কোন অংশ থেকে কি কি কাঁচামাল নিয়ে আসা হয়? প্রথমত হচ্ছে আকরিক লোহা। আকরিক লোহা কোথা থেকে নিয়ে আসা হচ্ছে? উড়িষ্যার কিরিবুরু এছাড়াও হাতিবুরু থেকে আকরিক লোহা পাওয়া যায়। ঠিক আছে, ম্যাপটা দেখো, ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখান থেকে এই দ্রব্যগুলো নিয়ে আসা হয়। কোক কয়লা, বোকারো ঝরিয়ার কোক কয়লা থেকে, ঝরিয়া থেকে, দেখো ঝরিয়ায় যে দেওয়া আছে একদম বোকারোর পাশেই, ঝরিয়া থেকে কয়লাটা নিয়ে আসা হচ্ছে। ডলোমাইট নিয়ে আসা হচ্ছে ঝাড়খণ্ডের ভবনাথপুর এবং কুটেশ্বর থেকে, এবার চুনা পাথরের যোগানও নিয়ে আসা হচ্ছে। তো ঝাড়খণ্ডের ভবনাথপুর থেকে ডলোমাইট আর কুটেশ্বর থেকে চুনাপাথর নিয়ে আসা হচ্ছে। ম্যাঙ্গানিজ কোত্থেকে নিয়ে আসা হচ্ছে? ম্যাঙ্গানিজ নিয়ে আসা হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুরে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়, সেখান থেকে এই বোকারোর প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ নিয়ে আসা হয়। জল, জলটা কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে? জল এই দামোদরের যে নদী রয়েছে, দামোদর নদীতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হচ্ছে, তার নাম হচ্ছে তেনুঘাট। সেই তেনুঘাট থেকে এর প্রয়োজনীয় জলটা সংগ্রহ করা হয়ে থাকে। বিদ্যুৎ, কোথা থেকে বিদ্যুৎ নিয়ে আসা হচ্ছে? বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা এখানটার কাছাকাছি অঞ্চলে বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়াও ডিভিসি, এই যে ডিভিসির এই যে দামোদর নদী, দামোদর নদীর ওপরে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে তাকে টারবাইনের সাহায্যে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটাকে বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, যার শর্টে বলা হচ্ছে ডিভিসি।
তো এরাও প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করে থাকে, সেইখান থেকেও প্রয়োজনীয় মতে প্রয়োজন ভাবে সেখান থেকে তারা কিছু বিদ্যুৎ সংগ্রহ করে। ঠিক আছে, এটা গেল বোকারো স্টিল প্ল্যান্ট সম্পর্কে যাবতীয় অংশ। বোঝা যাচ্ছে? তাই বোকারো স্টিল প্ল্যান্টটা কোথায় গড়ে উঠেছে? ঝাড়খণ্ডে। আর পূর্বে আমরা যে স্টিল প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করেছিলাম সেটাও কিন্তু ঝাড়খণ্ডে। এবং এইখানটাতে মনে রাখতে হবে, পূর্বে যেটা আলোচনা করলাম টিসকো জামশেদপুরে, সেটা কিন্তু একদম কোনো সরকারি সাহায্য ছাড়াই সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছিল। আর এই বোকারো স্টিল প্ল্যান্টটা গড়ে তোলা হয়েছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়, ভারত সরকারের অর্থানুকূল্যে, অর্থাৎ ভারত সরকারের মূলধন বিনিয়োগেই এই স্টিল প্ল্যান্টটা কিন্তু গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, গড়ে ওঠার কারণগুলো তোমরা বুঝতে পারলে সবাই। দেখো, এই কাঁচামালের যে নামগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে জায়গার অনুযায়ী তোমাদের এই জায়গার নামও তোমাদের মনে চলে আসবে। যে প্রথমে আমার লাগে আচ্ছা আকরিক লোহা, তারপরে কোক কয়লা, ডলোমাইট চুনাপাথর, ম্যাঙ্গানিজ, আর লাস্টে রয়েছে জল আর বিদ্যুৎ। তো প্রত্যেকটা কেন্দ্র গড়ে তোলার জন্য এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু কমন। কাঁচামালগুলো যেমন পয়েন্ট, আর তারপরে রয়েছে জল এবং বিদ্যুৎ। তাহলে এগুলো এই 5 থেকে 6টি পয়েন্ট তোমাদের মনে রাখলে জায়গার নাম তোমাদের এমনি মনে চলে আসবে। ঠিক আছে, বোকারো স্টিল প্ল্যান্টের পরে যে বিষয় নিয়ে বা যে স্টিল প্ল্যান্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুর্গাপুর হিন্দুস্তান স্টিল লিমিটেড, যা সংক্ষেপে বলা হয় HSL, আর ওটাকেই একসঙ্গে কাছাকাছি আছে বলে দুর্গাপুর অ্যালয় স্টিল। ঠিক আছে, যেটা ডিএসপি বলা হয়, ডিএসপি। আচ্ছা, এটা কোথায় স্থাপন করা হয়েছে? কলকাতা থেকে 158 কিলোমিটার দূরে, অর্থাৎ আমরা যে কলকাতায় বসবাস করছি এখান থেকে 158 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদীর তীরে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে অংশটা পড়েছিলাম টিসকো কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সুবর্ণরেখা খড়কাই, বোকারো, দামোদর, এটাও কিন্তু দামোদর নদীর তীরে গড়ে উঠেছে এই কারখানাটি। তারপরে তোমার আধুনিকীকরণ করা হয়েছে, উৎপাদন ক্ষমতা বেড়ে এখন দাঁড়িয়েছে 22 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, এই দুর্গাপুরেই ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। আচ্ছা, শঙ্কর ইস্পাত আমি তোমাদেরকে বলে দিই, যেটা লাস্টে বলতে, তাও আমি তোমাদের শঙ্কর ইস্পাত কথাটি এসছে বলে তোমাদের আলোচনা করে দিই। আকরিক লোহার সঙ্গে কয়েকটি বিশেষ ধাতু যেমন ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন প্রভৃতি ধাতু মিশিয়ে যে ইস্পাত তৈরি করা হয় তাকে বলা হয় শঙ্কর ইস্পাত। তাহলে সেখানে যেমন আকরিক লোহা তারও যেমন পরিমাণ থাকবে, তার সাথে সাথে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন এগুলো লক্ষ্য করা যাবে। ঠিক আছে, ভিত্তিতে যে ধাতু বা যে ইস্পাত তৈরি হয় সেটাই হচ্ছে শঙ্কর ইস্পাত। স্থাপন কবে করা হলো? ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় 1959 সালে এটি স্থাপিত হয়েছিল এবং 1962 সালে এর উৎপাদন শুরু হয়েছিল। ঠিক আছে, দুবার এর সম্প্রসারণ করা হয়েছিল, একবার 1965 সালে আর একবার 1992 সালে এর সম্প্রসারণ করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বিশেষত্ব কি? এটা কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা, অর্থাৎ কাছাকাছি যেহেতু রানীগঞ্জে প্রচুর পরিমাণে রানীগঞ্জে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, সেই জন্য তার উপর ভিত্তি করেই সেজন্য বলা হচ্ছে কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা, এবং এটাকে ভারতের রুড়ো বলা হয়। কেন ভারতের রুড়ো বলা হয় সেটা আমরা পরে আলোচনা করব। এটাকে ভারতের রুড়ো বলা হয়, যদি প্রশ্ন আসে কোন শহরকে ভারতের রুড়ো বলা হয় তাহলে এটা আমরা বলতে পারবো। আচ্ছা, গড়ে ওঠার কারণ তোমরা মানচিত্রটা একটু দেখো, যে ছবিটা আমি তোমাদের সামনে রেখেছি, ছবিটা দেখলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আকরিক লোহা কোত্থেকে নিয়ে আসা হচ্ছে? বলা হচ্ছে 327 কিমি দূর থেকে আর উড়িষ্যার বোলানি, গরুমহিষানি এবং ঝাড়খণ্ডের গুয়া ও নোয়ামুন্ডি থেকে
আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে। দেখো এই যে গরু মহিষানি এখানটায় রয়েছে, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কোক কয়লা একদমই কাছে, 40 কিমি দূরে রানীগঞ্জ এবং 180 কিমি দূরে ঝুরিয়ার যে কোক কয়লা, এখানটায় নিয়ে আসা হচ্ছে, কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। চুনাপাথর কোত্থেকে নিয়ে আসা হচ্ছে? 367 কিলোমিটার দূর থেকে উড়িষ্যার বীরমিত্রপুর ও হাতিবাড়ির চুনাপাথর ও ডলোমাইট সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। দেখো যে বীরমিত্রপুর, এই যে ম্যাঙ্গানিজ নিয়ে আসা হচ্ছে কোত্থেকে? উড়িষ্যার কেওনঝড়ের থেকে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, জল কোত্থেকে নিয়ে আসা হচ্ছে? দামোদর নদ, অর্থাৎ এই দামোদর নদের ওপরে এখানটা একটা ব্যারেজ তৈরি করা, তার নাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, সেখান থেকে কিন্তু জল নিয়ে যাওয়া হচ্ছে। পরিবহন, পূর্ব রেলপথ, দেখো এই যে রেলপথ দেখো একদম পুরো তোমার দুর্গাপুরের উপর দিয়ে গেছে রেলপথ, বিভিন্ন জায়গায় চলে গেছে। পূর্ব রেলপথ, দামোদরের খালপথ এবং 2 নম্বর জাতীয় সড়ক পথ রয়েছে এখানে। জাতীয় সড়ক পথ দিয়ে প্রচুর পরিমাণে দ্রব্য এখানে নিয়ে আসা হয়। আর বন্দর হিসাবে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে কলকাতা ও হলদিয়া বন্দরের সান্নিধ্য। এই দুর্গাপুরের ঠিক এই দিকটাতে রয়েছে কলকাতা হলদিয়া বন্দর, সেখান থেকেও জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিস আমদানিও যেমন করা যায়, আবার উৎপাদিত দ্রব্য এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা যায়। ঠিক আছে, এটা গেল পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম যেটা কারখানা, দুর্গাপুর হিন্দুস্তান স্টিল লিমিটেড বা দুর্গাপুর স্টিল কারখানা। বোঝা গেল তো সবার? আচ্ছা, এরপরে আমরা আরো একটা যে ইস্পাত কারখানা সম্পর্কে আলোচনা করব, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গেই অবস্থান করছে। তোমরা ম্যাপটা দেখে বুঝতে পারছো, সেই ম্যাপটাই আমি রেখেছি, কারণ এখানটাতেই কুলটি, বার্নপুর দুটি ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এবং এই দুটি ইস্পাত কারখানা একটা নির্দিষ্ট কোম্পানি, সেটাকে বলা হচ্ছে ইসকো, নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কোথায়? কলকাতা থেকে 200 কিমি দূরে দামোদর নদীর তীরে, দেখো দামোদর নদীর তীরে অবস্থিত কারখানাটি ভারতের প্রাচীনতম একটা ইস্পাত কারখানা। আধুনিকীকরণের পর এই কারখানা দুটি, অর্থাৎ বার্নপুর আর কুলটির কারখানা দুটির ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় 25 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, গড়ে ওঠার কারণ কি কি কারণে কারখানাটা এখানে গড়ে উঠলো? দেখো আমি ইসকোর একটা প্রধান গেটের ছবি আমি তোমাদের সামনে রেখেছি। কি কি কারণে গড়ে উঠলো? কাঁচামাল কোত্থেকে নিয়ে আসছে? ঝাড়খণ্ডের গুয়া চিরিয়া থেকে কাঁচামাল নিয়ে আসা হচ্ছে, আকরিক লোহা যেটা। এছাড়া কয়লা নিয়ে আসা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া, চাসনালা, জিতপুর এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা, কাছাকাছি রানীগঞ্জ রয়েছে। এই দেখো কুলটি, বার্নপুর এখানটা, রানীগঞ্জ তার অবস্থান এইখানটাতে, কয়লা খনি। উড়িষ্যার গাংপুর থেকে, এই যে নিচে গাংপুর রয়েছে, গাংপুর বীরমিত্রপুর থেকে ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর নিয়ে আসা যাচ্ছে। আর উড়িষ্যার সুন্দরগড়ের ডলোমাইটও নিয়ে যাওয়া হচ্ছে। দামোদর নদের জল, দামোদর নদ যেহেতু পাশেই রয়েছে, দামোদর নদের জল এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, অর্থাৎ কোন তাপবিদ্যুৎ কেন্দ্র? দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর প্রকল্পে যে জলবিদ্যুৎ কেন্দ্রের কথা আমি তোমাদের একটু আগে বললাম, সেখান থেকে জলবিদ্যুৎটা সংগ্রহ করা হচ্ছে। আর কি কারণ রয়েছে? স্থানীয় শিল্পাঞ্চল এবং হুগলি শিল্পাঞ্চল এবং আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে বাজারের ব্যাপক চাহিদা রয়েছে এই আয়রন অ্যান্ড স্টিলের। ঠিক আছে, সেই জন্য তার উৎপাদনের উৎসাহ রয়েছে। কলকাতা এবং হলদিয়া বন্দরের নৈকট্য, কাছাকাছি কলকাতা হলদিয়া বন্দর রয়েছে, সেখান থেকে প্রয়োজনীয় দ্রব্য আমদানিও করা যাচ্ছে, আবার রপ্তানিও করতে পারছে। নিকটবর্তী অঞ্চলের সুলভ শ্রমিক, এই পার্শ্ববর্তী বিভিন্ন যে অঞ্চল রয়েছে সেখান থেকে সুলভ এবং দক্ষ শ্রমিক সহজেই তারা পাচ্ছে। আর রয়েছে রেলপথের সুবিধা, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, পূর্ব রেলপথ রয়েছে এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাধ্যমে পরিবহনের সুবিধার জন্য কারখানা এখানে গড়ে তুলতে সাহায্য হয়েছে। এটা গেল ইসকো। পুরো কথা কি বললাম? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, আজকে আমরা এই প্রধান 4টি ইস্পাত কেন্দ্র নিয়ে আলোচনা করেছি। পরবর্তী অংশে যে 4টি ইস্পাত কারখানা বাকি থেকে গেল,
অবশিষ্ট 4টি ইস্পাত কারখানা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা সবাই একটু নোট ডাউন করে নেবে, এবং যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো যে এই প্রশ্নের সঠিক উত্তর বা কোন জিনিসটা লিখলে সঠিক হবে, আমাকে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। ঠিক আছে? সবাই প্রশ্নগুলো নোট ডাউন করেছো, দেখেছো? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য কোনো অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।